like a Hellcat. অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমার 11তম লেকচার। আজকে যে সকল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো অধ্যায় 7-এর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের নরমালাইজেশনের 3টি স্তর বর্ণনা, ডাটাবেজ এর সার্বিক ডিজাইন প্রসেস বর্ণনা। এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকগুলোর উপরে সুস্পষ্ট ধারণা লাভ করবে ইনশাল্লাহ। প্রথমেই নরমালাইজেশনের সাথে সম্পর্কিত কিছু টার্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে ডিকম্পোজিশন। একটি টেবিল আর এর ডিকম্পোজিশন হলো 2 বা ততোধিক টেবিল দ্বারা উক্ত টেবিলটিকে বিভক্ত করা, যেখানে প্রত্যেকটি টেবিল আর এর কলামসমূহের উপসেট দ্বারা গঠিত এবং উক্ত টেবিলগুলো পুনরায় একত্রিত করলে আর এর সমস্ত কলাম পাওয়া যায়। ডিকম্পোজিশন রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্সি ও অ্যানোমালি মানে অসঙ্গতি দূর করতে সহায়তা করে। ডিকম্পোজিশন 2 ধরনের, একটা হলো লুজি ডিকম্পোজিশন, অপরটি হলো লুজলেস জয়েন্ট ডিকম্পোজিশন। লুজি ডিকম্পোজিশন: যদি একটি টেবিল আর এর ডিকম্পোজিশন R1 ও R2 এবং R1 ও R2 কে একত্রিত করলে আর এর মতো একই টেবিল পাওয়া না যায়, তাহলে উক্ত ডিকম্পোজিশনকে লুজি ডিকম্পোজিশন বলে। 2 বা ততোধিক টেবিলের এমন ডিকম্পোজিশন হওয়ার অন্যতম অসুবিধা হলো মূল সম্পর্ক বা টেবিল পুনরুদ্ধারের সময় কিছু তথ্য হারিয়ে যায় বা অতিরিক্ত তথ্য যোগ হয়। 3টি কলাম, রোল নাম্বার, স্টুডেন্ট নেম ও ডিপার্টমেন্ট বিশিষ্ট একটি টেবিল স্টুডেন্ট নিচে দেখানো হলো। এখানে একটি টেবিল যার 3টি কলাম রয়েছে, স্টুডেন্ট নামে একটি টেবিল। এই টেবিলটিকে 2টি টেবিল নো নেম এবং নেম ডিপার্টমেন্টে বিভক্ত করা হলো। যদি এই টেবিলটাকে 2টা টেবিলে বিভক্ত করা হয় তাহলে এরকমটা দাঁড়ায়: রোল নাম্বার, স্টুডেন্ট নেম, নেম, ডিপার্টমেন্ট। এইভাবে 2টা টেবিলে বিভক্ত করা হলো। তো লজি ডিকম্পোজিশনে ডিকম্পোজিশন হওয়া টেবিলগুলোতে ন্যাচারাল জয়েন্ট প্রয়োগ করলে ফেক কিছু টাপল উৎপন্ন হয়, অর্থাৎ যে দুটো টেবিলে বিভক্ত করা হয়েছে এই টেবিলটিকে, সেই 2টা টেবিলকে পুনরায় আমরা যদি ন্যাচারাল জয়েন্ট করি তাহলে কি দাঁড়ায় যে এইখানে 2 গুণ 2 টোটাল 4টি রো উৎপন্ন হয়। সেই ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডাটা, ফেক ডাটা উৎপন্ন হয়। উপরে ডিকম্পোজিশনটি একটি ব্যাড ডিকম্পোজিশন বা লজি ডিকম্পোজিশন। সেই ক্ষেত্রে এই ধরনের ডিকম্পোজিশনকে লজি ডিকম্পোজিশন বলে বা ব্যাড ডিকম্পোজিশন বলে। এখানে কি বলা হয়েছিল যে অতিরিক্ত ডাটা যোগ হয় অথবা ডাটা হারিয়ে যায়। এই ক্ষেত্রে যেহেতু ফেক টাপল মানে ফেক কিছু রো যুক্ত হয়েছে, দুটি রো যুক্ত হয়েছে, অতএব এখানে কি হয়েছে, ডাটা অতিরিক্ত হয়েছে। লজলেস জয়েন্ট ডিকম্পোজিশন: আর টেবিলের ডিকম্পোজিশন R1 ও R2 লজলেস হয় যখন R1 R2 এর জয়েন আর এর মতো একই টেবিল তৈরি করে। অর্থাৎ এখানে একটা টেবিল আর কে যদি ভেঙে 2টা টেবিল R1 এবং R2 তৈরি করা হয় এবং এই R1 এবং R2 কে পুনরায় যদি জয়েন করা হয় তাহলে যে টেবিলটি পাওয়া যাবে সেটা R1 এর মতো। একটি টেবিলকে 2 বা ততোধিক ছোট ছোট টেবিলে এমনভাবে ডিকম্পোজ করা হয় যাতে ডিজাইনার ডিকম্পোজিশন অংশগুলোকে জয়েন দিয়ে মূল টেবিলটি সুনির্দিষ্ট বিষয়গুলো ক্যাপচার করতে পারে, অর্থাৎ মূল টেবিলের যে ডাটাগুলো ছিল সেগুলো সে ক্যাপচার করতে পারে ডিকম্পোজিশনকে পুনরায় জয়েনের মাধ্যমে। এই ধরনের
ডিকম্পোজিশন করে বলা হয় লজলেস জয়েন বা নন এডিটিভ জয়েন। এটিকে নন এডিটিভ ডিকম্পোজিশনও বলা হয়। 3টি কলাম, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট বিশিষ্ট একটি টেবিল স্টুডেন্ট দেখানো হলো এখানে। এটাকে যখন আমরা দুইটা টেবিলে বিভক্ত করে ফেলবো, একটা হলো স্টুডেন্ট নেম আর একটা হলো স্টুডেন্ট ডিপার্টমেন্ট, এইভাবে দুইটা টেবিলে বিভক্ত করা হয়েছে, যেখানে একটি কলাম দুটো টেবিলেই কমন। যখন এই দুইটি টেবিলে সাধারণকরণ রোল নাম্বার যুক্ত করে একক কলামে পরিণত হবে, তখন ফলাফল টেবিলটি স্টুডেন্ট জয়েন্ট নিচে দেখানো হলো। অর্থাৎ এই টেবিল দুইটাকে যখন একটি সাধারণ কলাম, যেমন রোল নাম্বার সাধারণ কলামকে একটি কলামে পরিণত করে দুইটাকে যখন যুক্ত করা হবে, তখন এরকম স্টুডেন্ট জয়েন্ট টেবিল পাওয়া যাবে। এবং সেটা কি হলো, আগের টেবিলটার হুবহু হয়ে গেল। তো এই ধরনের যদি পূর্বের টেবিলের মতো এই টেবিলটা হয়, তাহলে সেই টেবিলটাকে, এই ধরনের ডিকম্পোজিশনকে আমরা বলবো লজলেস জয়েন্ট ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনে যাওয়া টেবিলগুলোকে ন্যাচারাল জয়েন করার পরে কোনো ফেক টাপল তৈরি হয় নাই। টাপল মানে কি, কোনো ফেক রো তৈরি হয় না। যেমন আগেরটাতে কি হয়েছিল, দুইটি ফেক রো তৈরি হয়েছিল। রো মানে দুইটা অতিরিক্ত সারি তৈরি হয়েছিল, এখানে অতিরিক্ত কোনো সারি তৈরি হয়নি। এই ধরনের জয়েন্টকে বলা হয় লজলেস ডিকম্পোজিশন, জয়েন্ট ডিকম্পোজিশন। তারপরে আসি জয়েন্ট ডিপেন্ডেন্সি। জয়েন্ট ডিপেন্ডেন্সিটা হলো যদি একাধিক টেবিল যুক্ত করে কোনো একটি টেবিলকে পুনরায় তৈরি করা হয় এবং উক্ত টেবিলগুলো প্রত্যেকটির কলামসমূহ তৈরিকৃত টেবিলের কলামসমূহের উপসেট হয়, তবে টেবিলটির এই সংযুক্তিকে জয়েন্ট ডিপেন্ডেন্সি বলে। অর্থাৎ এটা কি, এটা ডিকম্পোজিশনের ঠিক উল্টাটা। ডিকম্পোজিশনে কি হয়েছিল, একটি টেবিল ভেঙে একাধিক টেবিলে পরিণত করা হয়েছিল। এইখানে যখন ওই একাধিক টেবিলগুলোকে আবার যুক্ত করে মূল টেবিলকে পুনরায় তৈরি করা হবে, তখনকার যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে জয়েন্ট ডিপেন্ডেন্সি। অর্থাৎ এখানে সেই ক্ষেত্রে ওই যেভাবে উল্টাভাবে যখন ডিকম্পোজিশনকে সংজ্ঞায়িত করা হয়েছিল, সেটাকে এখানে বলা হয়েছে জয়েন্ট ডিপেন্ডেন্সি। আরেকটা বিষয় হলো, এটি মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সির একটি জেনারেলাইজেশন। অর্থাৎ এই জয়েন্ট ডিপেন্ডেন্সিটা হলো যে সকল টেবিলে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি তৈরি হয়, অর্থাৎ একটি টেবিলে একটি নির্দিষ্ট আইডির উপর একাধিক কলাম ডিপেন্ড করে, তাহলে সেই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। এবং এই জয়েনের ক্ষেত্রে সাধারণত যে টেবিলটা উৎপন্ন হয় সেখানে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি তৈরি হয়। আমি আরেকবার বলি যে যখন একাধিক টেবিলকে যুক্ত করে পুনরায় একটি টেবিল তৈরি করা হয় এবং তৈরিকৃত টেবিলের যে কলামগুলো, সেই কলামগুলো মূলত যে সকল টেবিল থেকে ওই টেবিলটিকে তৈরি করা হয়েছে সেই সকল টেবিলগুলোর টোটাল কলামগুলো নিয়ে টেবিলটি তৈরি হয়। নরমালাইজেশন হলো ডাটাবেজে ডাটা সংগঠিত করার প্রক্রিয়া। নরমালাইজেশন কোনো টেবিল বা টেবিলসমূহ থেকে রিডান্ডেন্সি বা অপ্রয়োজনীয়তা বা অতিরিক্ততা হ্রাস করতে ব্যবহার করা হয়। এটি সন্নিবেশ, আপডেট ও মুছে ফেলা অসঙ্গতিগুলির মতো অযাচিত বৈশিষ্ট্যগুলো দূর করতেও ব্যবহার করা হয়। নরমালাইজেশন বৃহৎ টেবিলকে ছোট ছোট টেবিলের মধ্যে ভাগ করে দেয় এবং সম্পর্ক ব্যবহার করে তাদের লিঙ্ক করে। অর্থাৎ ছোট ছোট টেবিলগুলোতে যখন ডিকম্পোজিশন করা হয়, ডিকম্পোজিশনের করার পরে ওই টেবিলগুলার একে অপরের সাথে
সম্পর্ক স্থাপন করা হয় বা লিঙ্ক করা হয়। নরমালাইজেশনের প্রকারভেদ। নরমালাইজেশন এখানে 6 প্রকারের নরমালাইজেশন দেখানো হয়েছে। ফার্স্ট নরমালাইজেশন ফর্ম, সেকেন্ড নরমালাইজেশন ফর্ম, থার্ড নরমালাইজেশন ফর্ম, বচ এন্ড কোড নরমালাইজেশন ফর্ম, ফোর্থ নরমালাইজেশন ফর্ম, ফিফথ নরমালাইজেশন ফর্ম। প্রথমেই ফার্স্ট নরমালাইজেশন ফর্ম। কোনো টেবিল ফার্স্ট নরমালাইজেশন ফর্মে থাকার জন্য এটি নিম্নলিখিত 4টি নিয়ম অনুসরণ করতে হবে। এটিতে কেবল একক বা অখণ্ড কলাম মান বিশিষ্ট কলাম থাকা উচিত, অর্থাৎ একটা টেবিলের প্রত্যেকটা কলাম সেলগুলো যে রয়েছে সেই সেলগুলোতে একক মান থাকতে হবে বা অ্যাটমিক মান থাকতে হবে। কলামে সঞ্চিত মান একই ডোমেনে হওয়া উচিত, অর্থাৎ প্রতিটা কলাম একটা নির্দিষ্ট ডাটা টাইপের হবে এবং ওই নির্দিষ্ট ডাটা টাইপের হলে পরে তাকে বলা হবে একই ডোমেইন। টেবিলের সমস্ত কলামের একক নাম থাকা উচিত, অর্থাৎ প্রত্যেকটি কলামের একটি একক নাম থাকতে হবে। ডাটা সংরক্ষণের ক্রম বিবেচ্য বিষয় নয়, অর্থাৎ ডাটা সংরক্ষণের ক্ষেত্রে যে ক্রমটা তৈরি হয় সেটা কোনো বিবেচ্য বিষয় না, এরকম না যে সেটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারেও হইতে হবে, এরকম কোনো বিবেচ্য বিষয় নয়। ফার্স্ট নরমালাইজেশন ফর্ম। ফার্স্ট নরমালাইজেশন ফর্মের নিয়ম বা বিধিগুলো বর্ণনা। এখানে 4টি নিয়মের বর্ণনা দেওয়া হয়েছে। একক কলাম মান বিশিষ্ট কলাম, এটা হলো বিধি 1, অর্থাৎ টেবিলের প্রতিটি কলাম সেলের একক মান হওয়া উচিত, যার অর্থ তাদের একাধিক মান থাকা উচিত নয়, অর্থাৎ প্রতিটা সেলে একটা একক মান থাকবে, একাধিক মান থাকবে না। কলামের ডোমেইন পরিবর্তন করা যাবে না, অর্থাৎ একটি নির্দিষ্ট ডাটা টাইপের কলামে অন্য টাইপের ডাটা অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন এখানে বলা হয়েছে কোনো টেবিলে মানুষের জন্মের তারিখ সংরক্ষণ করার জন্য একটি কলাম ডেট অফ বার্থ থাকে, সেই কলামে তাদের নাম সংরক্ষণ করতে পারবেন না। সমস্ত রেকর্ড বা সারিগুলোর জন্য এটি কেবল জন্ম তারিখ সংরক্ষণ করবে, অর্থাৎ এখানে নাম বা অন্য কোনো ডাটা সংরক্ষিত হবে না, শুধুমাত্র জন্ম তারিখ সংরক্ষিত হবে। তারপরে বিধি 3, বৈশিষ্ট্য বা কলামগুলির একক নাম, অর্থাৎ কলামগুলির একক নাম হইতে হবে। এই নিয়মটি প্রত্যাশা করে যে কোনো টেবিলের প্রতিটি কলামের একটি পৃথক নাম থাকা উচিত। যদি একাধিক কলামের একই নাম থাকে তবে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বিভ্রান্ত হবে। তারপরে অর্ডার কিছু যায় আসে না, অর্থাৎ এই নিয়মটি বলে যে টেবিলে যে অর্ডারে ডাটা সঞ্চয় করা হোক না কেন তা বিবেচ্য বিষয় নয়। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে স্টুডেন্ট নামক একটি টেবিল ধরা যাক, যার কলাম সমূহ হলো রোল নাম্বার, নেম, সাবজেক্ট, যা নিচে দেখানো হলো। টেবিলটিতে কিছু নমুনা ডাটা যুক্ত করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই সেলটা সাবজেক্ট সেলে, এই সেলে একাধিক মান রয়েছে, ওএস, সিএন, জাভা, সি প্লাস প্লাস, এই ধরনের একাধিক মান থাকা, এটা ফার্স্ট নরমালাইজেশন সাপোর্ট করে না। আর অন্য 3টি শর্ত, একটি হলো কলামের একক নাম হইতে হবে, যেমন এখানে একটি কলামের নামের সাথে আরেকটি কলামের নামের কোনো মিল নেই, অতএব এটা ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে একই ডোমেনের হইতে হবে, এখানে ডোমেনটাও ঠিক আছে, ডোমেনেও কোনো সমস্যা নেই। যেই টাইপের ডোমেন সেই টাইপের ডাটা সেখানে রাখা হয়েছে। আরেকটি বলা হয়েছিল যে এটার অর্ডার বা ক্রম এখানে ঠিক যেভাবে ডাটাগুলো রাখা হয়েছে সেভাবেই ডাটাগুলো সংরক্ষিত আছে, এখানে ক্রম কোনো বিষয় নয়। তাহলে একটা জিনিস এখানে ফার্স্ট নরমালাইজেশন সাপোর্ট করছে না, সেটা হলো একটি সেলে মাল্টি ভ্যালু। তাহলে সেটাকে কিভাবে এই সমস্যাটাকে সমাধান করা যায়, এখানে দেখা যাচ্ছে যে এটি খুব সহজ। এক্ষেত্রে যা করতে হবে তা হলো মানগুলোকে অ্যাটমিক মানে বিভক্ত করা।
এইভাবে আপডেট টেবিলটি নিম্নরূপ এবং এটি এখন ফার্স্ট নরমালাইজেশনটিকে সন্তুষ্ট করে। অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে কি সাবজেক্ট, এখানে ওএস হয়েছে, আবার এটার জন্য যেহেতু এই একই রোতে দুইটা ডাটা ছিল, এখন ওই রোটাকে ভেঙে দুইটা রো করা হয়েছে এখানে। ঠিক তেমনিভাবে সি প্লাস প্লাসকে ভেঙে দুইটা করা হয়েছে। এই ক্ষেত্রে এটি করে যদিও কয়েকটি মান পুনরাবৃত্তি হয়েছে, তবে সাবজেক্ট কলাম সেলে সমূহে মান এখন প্রতিটি রেকর্ড সারির জন্য অ্যাটমিক, অর্থাৎ এই সেলগুলোতে আর এখন একাধিক মান নেই, প্রত্যেকটাতে কি একক মান রয়েছে, যেটাকে অ্যাটমিক বলা হচ্ছে। এবং ফার্স্ট নরমালাইজেশন ফর্মটি ব্যবহার করলে ডেটা রিডান্ডেন্সি বৃদ্ধি পায়, কারণ একাধিক সারিতে একই ডাটা সহ অনেকগুলো কলাম থাকতে পারে, তবে সামগ্রিকভাবে প্রতিটি সারি একক হবে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি চিন্তা করা হয় প্রত্যেকটা সারি কিন্তু আলাদা, যেমন এটা আলাদা, এটা কিন্তু আলাদা, কারণ এটা মিল আছে কিন্তু এটা তো মিল নাই, এটা বলা হয়েছে। তারপরে আসি সেকেন্ড নরমালাইজেশন ফর্ম। সেকেন্ড নরমালাইজেশন ফর্ম কোনো টেবিলের সেকেন্ড নরমালাইজেশন হওয়ার জন্য এটি ফার্স্ট নরমালাইজেশন ফর্ম হওয়া উচিত। অর্থাৎ সেকেন্ড নরমালাইজেশন হইতে হলে প্রথমে আগে ফার্স্ট নরমালাইজেশন ফর্মের যে শর্ত সেটা পূরণ করতে হবে, তারপরে এটির পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা উচিত নয়, অর্থাৎ এটাতে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে এখানে একটা টেবিল যেটার নাম দেওয়া হয়েছে সাবজেক্ট, আবার এখানে আরেকটা টেবিল দেখানো হয়েছে যার নাম হলো স্কোর। তো আমরা আগে জানবো যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি। স্কোর টেবিলটির প্রাইমারি কি যদি স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি সমন্বয়ে গঠিত হয়, কিন্তু টিচার কলামটি স্টুডেন্ট আইডি এর উপর নির্ভরশীল করে না, কিন্তু সাবজেক্ট আইডি এর উপর নির্ভর করে। এই ধরনের নির্ভরশীলতাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। অর্থাৎ আমরা আগের ক্লাসে ট্রাইভিয়াল ডিপেন্ডেন্সি পড়েছিলাম। পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে হলো ট্রাইভিয়াল ডিপেন্ডেন্সি, অর্থাৎ যেখানে আংশিকভাবে ডিপেন্ড করে, একটা কি এর উপরে, সুপার কি এর উপরে আংশিক ডিপেন্ড করে, অর্থাৎ একটি অংশের সাথে ডিপেন্ড করে না, আরেকটি অংশ উপরে ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। যেমন আমরা এখানে টেবিলটাতে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে কি সাবজেক্টের উপরে টিচার নির্ভর করতেছে, যে সাবজেক্ট আইডি যদি ইয়া থাকে তাহলে সেই অনুযায়ী টিচার সেট করা হবে, কিন্তু এইখানে স্টুডেন্ট আইডির উপরে এটার কোনো নির্ভরশীলতা নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাউ টু রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এর জন্য স্কোর টেবিল থেকে টিচারের নাম সরিয়ে নেওয়া এবং সাবজেক্ট টেবিলে যুক্ত করা। অর্থাৎ পূর্বে দেখেছি সাবজেক্ট টেবিলে ছিল দুইটি কলাম, এখন টিচার যুক্ত করাতে এটিতে হয়েছে তিনটি কলাম। যেহেতু এটা সাবজেক্ট আইডির উপর নির্ভর করে, অতএব এখন যেভাবে টেবিলটি তৈরি করা হয়েছে তাতে করে দেখা যাচ্ছে কি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা আর থাকে না, অর্থাৎ এখানে শুধু এটা দিয়েই টোটাল টেবিলটাকে এককভাবে শনাক্ত করা যাচ্ছে। অর্থাৎ এই টেবিলের এটা তখন হয়ে যাবে সুপার কি বা প্রাইমারি কি। আবার স্কোর টেবিলটি এখন স্কোর আইডি বা স্টুডেন্ট আইডি, যে কোনো স্কোর আইডি দিয়ে এটাকে এককভাবে টোটাল টেবিলের ডাটাগুলোকে শনাক্ত করা যাবে। তো কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি ছাড়া স্কোর টেবিলটি এখন সেকেন্ড নরমালাইজেশন ফর্মে রয়েছে, অর্থাৎ এই টেবিলটি এখন সেকেন্ড নরমালাইজেশন ফর্মে রয়েছে। তারপরে আসি থার্ড নরমালাইজেশন ফর্ম। থার্ড নরমালাইজেশন ফর্ম কোনো একটি টেবিলের থার্ড নরমালাইজেশন হওয়ার জন্য এটি অবশ্যই সেকেন্ড নরমালাইজেশন হতে হবে। প্রথমে তাকে সেকেন্ড নরমালাইজেশনের শর্ত পূরণ করতে হবে, তারপরে এটি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা আমরা গত ক্লাসে পড়েছি। তো এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে স্কোর টেবিলে আরও কিছু তথ্য সংরক্ষণ করতে হবে, যা হলো এক্সাম নেম, টোটাল মার্কস। সুতরাং স্কোর টেবিলটিতে আরও দুইটি কলাম এক্সাম নেম ও টোটাল মার্কস যুক্ত করা যাক।
এখানে টোটাল মার্কস কলামটি এক্সাম নেমের উপর নির্ভর করে, কিন্তু এক্সাম নেমটি স্কোর টেবিলের জন্য একটি কলাম, অন্য একটি কলাম, অর্থাৎ এক্সাম নেমটি স্কোর টেবিলের জন্য অন্য একটি কলাম, এবং এটি প্রাইমারি কি না, বা এমনকি প্রাইমারি কির কোনো অংশও না, এবং টোটাল মার্ক কলামটি এর উপর নির্ভর করে, কিন্তু টোটাল মার্কটি এটার উপরে নির্ভর করে। অর্থাৎ এক্সাম নেম, যে এক্সাম নেমে এক্সাম দেওয়া হয়েছে, একজন ছাত্র এক্সাম দেয়, সেই এক্সামের উপর ভিত্তি করে সে মার্কটা পায়। অর্থাৎ এটার উপর এটা ডিপেন্ড করে ঠিকই, কিন্তু এটা তো কোনো প্রাইমারি কি না। সেই ক্ষেত্রে যা বলা হয়েছে, যদি এটি নন প্রাইম কলাম হয়, প্রাইম কলাম বা প্রাইমারি এর উপর নির্ভর না করে অন্য কোনো নন প্রাইম কলামের উপর নির্ভর করে, তখন এই ধরনের নির্ভরশীলতাকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলা হয়। অর্থাৎ এইখানে এটাও একটা, যেহেতু এটা কোনো প্রাইমারি কি না অথবা প্রাইমারি কির কোনো অংশও না, অতএব এটা একটা নন প্রাইম কলাম, এবং এই ধরনের নন প্রাইম কলামের উপরে যদি কোনো একটা কলাম নির্ভর করে, তাহলে সেই নির্ভরশীলতাটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এবং এই ডিপেন্ডেন্সিটা দূর করতে হবে। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কিভাবে সরিয়ে ফেলা যায় সেটা এখানে বলা হয়েছে। স্কোর টেবিল থেকে এক্সাম নেম এবং টোটাল মার্ক কলামদ্বয় সরিয়ে নতুন একটি টেবিল এক্সামে রাখব, এবং এক্সাম আইডি উভয় টেবিলে ব্যবহার করুন। তাহলে স্কোর থেকে ওই দুটি কলাম সরিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে 1 2 3 4 5টি, এখানে কয়টি ছিল? 60টি ছিল, সরি, এখন 6টি ছিল, এখানে এখন হয়েছে 5টি, আর এখানে হয়েছে নতুন এক্সাম টেবিলে 2টি আসছে, আর একটি নতুন আইডি এখানে কলাম যুক্ত করা হয়েছে। তো এইভাবে এখন দেখা যাচ্ছে কি যে এই দুটো টেবিলে এখন আর কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নেই, কারণ টোটালি স্কোর আইডি অথবা স্টুডেন্ট আইডির উপরে এই টেবিলের সকল কলামগুলো নির্ভর করে, এবং এক্সাম টেবিলেও এক্সাম আইডির উপরে এক্সাম নেম এবং টোটাল মার্ক ডিপেন্ড করে, এবং এক্সাম আইডিটা এখানে প্রাইম অ্যাট্রিবিউট, এইখানে স্কোর আইডিটা একটা প্রাইম অ্যাট্রিবিউট। এইভাবে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অপসারণ করে উপরের টেবিল দ্বয়কে থার্ড নরমালাইজেশনে নেওয়া হয়। এর সুবিধাগুলো হলো ডাটা ডুপ্লিকেশনের পরিমাণ হ্রাস পায় এবং ডাটা ইন্টিগ্রিটি অর্জন করে। ইন্টিগ্রিটি মানে কি? বিশুদ্ধতা অর্জন করে। তারপরে বচ অ্যান্ড কোড নরমালাইজেশন ফর্ম BCNF, বচ অ্যান্ড কোড নরমালাইজেশন ফর্মটি থার্ড নরমালাইজেশন ফর্মের একটি উচ্চতর সংস্করণ। এই ফর্মটি থার্ড নরমালাইজেশন ফর্ম দ্বারা হ্যান্ডেল হয় না, এমন নির্দিষ্ট ধরনের অসঙ্গতি বা অ্যানোমালি নিয়ে কাজ করে। অর্থাৎ যেই অসঙ্গতিগুলা থার্ড নরমালাইজেশন ফর্ম দ্বারা সমাধান হয় না, সেইগুলো BCNF ফর্ম দ্বারা সমাধান করা হয়। BCNF এ থাকতে হলে কোনো টেবিলের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হয়, আর অবশ্যই থার্ড নরমালাইজেশনে থাকতে হবে, এবং প্রতিটি ফাংশনাল ডিপেন্ডেন্সি অর্থাৎ এক্স ওয়াই ফাংশনাল ডিপেন্ডস অন এক্স এর ক্ষেত্রে এক্স একটি সুপার কি হওয়া উচিত। অর্থাৎ সেই ক্ষেত্রে এই টেবিলের যতগুলা ডিপেন্ডেন্সি আছে সবগুলা ডিপেন্ডেন্সির ক্ষেত্রে এক্সটা হবে সবসময় একটা সুপার কি হবে, এবং এক্সটা হবে ওয়াইয়ের ডিটারমিনেন্ট। উদাহরণস্বরূপ নিচে একটা টেবিল এটা দেখানো হয়েছে, যেখানে স্টুডেন্ট আইডি এর উপর নির্ভর করে সাবজেক্ট, এবং স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট মিলে একটা কি প্রাইমারি কি গঠিত হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে একই প্রফেসর একাধিক সাবজেক্ট ক্যারি করেছে। এখানে দেখা যাচ্ছে কি যে জাভা নিয়েছে পি জাভা, আবার এখানে জাভা নিয়েছে p.java 2, অর্থাৎ এখানে জাভা আর এখানে জাভা 2, একই সাবজেক্ট দুজন
প্রফেসর নিয়েছে, তার মানে এখানে সাবজেক্টের উপরে প্রফেসর নির্ভর করছে না, প্রফেসরের উপরে সাবজেক্ট নির্ভর করছে। কোন প্রফেসর কোন সাবজেক্ট, একই সাবজেক্ট একাধিক প্রফেসর নিতে পারে। সেই ক্ষেত্রে এই যে অসঙ্গতিটা এখানে দেখা দিচ্ছে, অর্থাৎ এই যে ডিপেন্ডেন্সিটা, প্রফেসর সাবজেক্ট ডিপেন্ডস অন প্রফেসর, প্রফেসর হলো একটি নন প্রাইম অ্যাট্রিবিউট। কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট যদি কোনো প্রাইম অ্যাট্রিবিউট, যেহেতু সাবজেক্ট এবং স্টুডেন্ট এই দুটা মিলে একটা প্রাইমারি কি গঠন করে, এবং সেই ক্ষেত্রে সাবজেক্ট কলামটি একটা প্রাইম অ্যাট্রিবিউট। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে একটা প্রাইম অ্যাট্রিবিউট একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড করতেছে, যেটা কিনা বিসিএনএফ দ্বারা অনুমোদিত নয়, বা এটা বিসিএনএফ সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে বিসিএনএফকে কিভাবে সন্তুষ্ট করতে হবে, উপায়টা এখানে বলা হয়েছে। এই টেবিলটি বিসিএনএফকে সমর্থন করার জন্য টেবিলটিকে দুটি টেবিল, স্টুডেন্ট এবং প্রফেসর টেবিলে বিভক্ত করতে হবে। নিচে উভয় টেবিলের জন্য কাঠামো দেখানো হলো, যার প্রত্যেকটি ডিপেন্ডেন্সিতেই সুপার কি রয়েছে এবং উভয়ই বিসিএনএফকে সমর্থন করে। যেমন এইখানে যদি আমি এভাবে লিখি পিআইডি ডিপেন্ডস অন স্টুডেন্ট আইডি, তাহলে এইখানে স্টুডেন্ট আইডিটা হবে একটা সুপার কি। আবার এইখানে যদি আমি এভাবে বলি যে প্রফেসর ডিপেন্ডস অন পিআইডি, তাহলেও হবে। আবার সাবজেক্ট ডিপেন্ডস অন পিআইডি, তাহলেও হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে এখন যে টেবিলগুলা নতুন করে তৈরি করা হলো মূল টেবিল থেকে, সেই টেবিলগুলা প্রত্যেকটি টেবিলই সুপার কি দ্বারা, প্রত্যেকটি টেবিলের কলামগুলোই সুপার কি দ্বারা ডিপেন্ডেবল, অর্থাৎ প্রত্যেকটি ডিপেন্ডেন্সির ক্ষেত্রে সুপার কি ব্যবহার হবে। তারপরে আসি ফোর্থ নরমালাইজেশন ফর্ম। একটি টেবিল ফোর্থ নরমালাইজেশন ফর্মে থাকে যখন এটি বজকোট নরমালাইজেশন ফর্মে থাকে, অর্থাৎ বিসিএনএফ এ থাকে। এটি মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি থাকা উচিত নয়, অর্থাৎ এইখানে যেটা বলা হয়েছে ফোর্থ নরমালাইজেশন ফর্মে কোনো টেবিলে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। সেটা কীরকম, যেমন এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে এসআইডি কোর্স এবং হবি কলাম বিশিষ্ট নিচে একটি কলেজ এনরোলমেন্ট টেবিল দেখানো হয়েছে, অর্থাৎ তিনটি কলাম বিশিষ্ট একটি টেবিল এখানে দেখানো হয়েছে, যেখানে স্টুডেন্ট আইডি এসআইডি বিশিষ্ট শিক্ষার্থী সায়েন্স এবং ম্যাথ দুটি কোর্স বেছে নিয়েছে এবং ক্রিকেট এবং হবি তার দুটি শখ, তাহলে ক্রিকেট এবং হকি তার দুটি শখ। তাহলে এখানে কি দিয়েছে, একজন স্টুডেন্ট এখানে দুটো সাবজেক্ট নিয়েছে, আবার দুটো আলাদা আলাদা হবি নিয়েছে। তার মানে এখানে এই স্টুডেন্ট আইডির উপরে আলাদাভাবে কোর্স ডিপেন্ড করে এবং হবিও ডিপেন্ড করে। তো এই সকল ক্ষেত্রে আবার কোর্স এবং হবি একে অপরের উপর ডিপেন্ড করে না, এবং তারা কোনো প্রাইম অ্যাট্রিবিউটও নয়। সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে এইভাবে স্টুডেন্ট দ্বারা যদি স্টুডেন্ট ওয়ানের ক্ষেত্রে যদি আমরা এটাকে পৃথকভাবে লিখতে যাই, যেমন এখানে লেখা হয়েছে স্টুডেন্ট আইডি 1 বিশিষ্ট শিক্ষার্থীর জন্য আরও দুইটি রেকর্ড জন্ম দেবে, যা নিচে দেখানো হলো। কারণ একজন শিক্ষার্থীর দুইটি হবি বিদ্যমান, আবার তাই উভয় কোর্সের পাশাপাশি একই হবিগুলো নির্দিষ্ট করা রয়েছে, অর্থাৎ কোর্সের পাশাপাশি হবিগুলাকে আবার দেখা হয়েছে কম্বিনেশন করে, দুইটার জায়গায় এখন 4টা রো হয়ে গেছে। উপরের টেবিলে কোর্স এবং হবি কলামের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা একে অপর থেকে স্বাধীন, কিন্তু স্টুডেন্ট আইডির উপর উভয়ই নির্ভরশীল হওয়ায় এটাকে বলা হয় মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, যা ডাটা ও অন্যান্য অ্যানোমালিগুলো আননেসেসারি রিপিটেশনকে লিড করে, অর্থাৎ এটার মাধ্যমে আননেসেসারি রিপিটেশন তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে দুইটার জায়গায় 4টা রো সৃষ্টি হয়ে গেছে।
ফোর্থ নরমালাইজেশন ফর্মটি কিভাবে সন্তুষ্ট করতে হবে। এখানে বলা হয়েছে যে উপরের সম্পর্কটি ফোর্থ নরমালাইজেশন ফর্মকে সন্তুষ্ট করার জন্য আমরা উক্ত টেবিলটিকে ভেঙে দুইটি টেবিলে নিয়ে যাব, ডিকম্পোজিশন করব। তো একটি হবে কোর্স টেবিল আর একটা হবে হবি টেবিল, এইভাবে। তাহলে এটা করলে পরে কি হচ্ছে যে আমাদের মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিটা উঠে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা স্টুডেন্ট আইডিতে এখানে সায়েন্স, আবার ম্যাথ, আবার এখানে দেখা যাচ্ছে কি ক্রিকেট, হবি, তো না হকি। অর্থাৎ এইখানে যে মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিটা ছিল সেটা এখানে রিমুভ করা হয়েছে। তারপরে আসি ফিফথ নরমালাইজেশন ফর্ম। ফিফথ নরমালাইজেশন ফর্মে বলা হয়েছে যে কোনো টেবিল ফিফথ নরমালাইজেশন হওয়ার জন্য প্রথমে তাকে ফোর্থ নরমালাইজেশন ফর্মের শর্তকে পূরণ করতে হবে, এতে কোনো জয়েনের উপর ডিপেন্ডেন্সি না থাকে। অর্থাৎ এতে কোনো জয়েনের উপর ডিপেন্ডেন্সি না থাকে, সেটা শর্তটা পূরণ করতে হবে এবং জয়েন্টটি লসলেস জয়েন্ট হবে। অর্থাৎ একটু আগে আমরা জয়েন্ট ডিপেন্ডেন্সির সংজ্ঞা পড়েছি, সেখানে বলা হয়েছিল কি যে অনেকগুলো টেবিল যুক্ত হয়ে একটি টেবিল তৈরি হবে এবং সেই টেবিলটির কলামগুলোর উপসেটটি হলো যে টেবিলগুলো থেকে তাকে তৈরি করা হয়েছে সেই টেবিলগুলোর কলাম। তাহলে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়েছিল যে জয়েন্ট ডিপেন্ডেন্সিটা হলো এক ধরনের জেনারেলেশন, যা মূলত মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি যুক্ত টেবিলের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা যে টেবিলটা এখানে উপস্থাপন করেছি সেটাতে কোনো মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি নাই, কারণ এখানে দেখা যাচ্ছে কি যে এমন একটা টেবিল যেই টেবিলের কোনো প্রাইমারি কি নেই। এখানে প্রাইমারি কি গঠন করতে গেলে তিনটা টেবিলের কম্বিনেশন লাগবে, তিনটা কলামের কম্বিনেশন লাগবে, তিনটি কলামের কম্বিনেশনে প্রাইমারি কি তৈরি হইতে পারে। সেই ক্ষেত্রে এইখানে আমরা যদি মানে এই শর্ত পূরণ করতে চাই, প্রথমে এটি ফোর্থ নরমালাইজেশন ফর্মে থাকা উচিত। সেক্ষেত্রে আমরা টেবিলে দেখতেছি কোনো মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি নাই, সেক্ষেত্রে সে ফোর্থ নরমালাইজেশন ফর্মকে সাপোর্ট করছে। কিন্তু এইখানে যেটা বলা হয়েছে কলাম অন্য কলামের জন্য ডিটারমিনেন্ট নয়, কোনো কলামই এই কলামে ডিটারমিনেন্ট নয়, এটা ডিটারমিনেন্ট নয়। ডিটারমিনেন্ট বলতে যে কলামের উপরে অন্য একটি কলাম নির্ভর করে সেই কলামটিকে বলা হয় ডিটারমিনেন্ট। তাহলে এখানে তাহলে এটা কি করে না, এটা ফিফথ নরমালাইজেশন ফর্মকে সাপোর্ট করে না। তো ফিফথ নরমালাইজেশন ফর্মকে সাপোর্ট করার জন্য এখানে কি করতে হবে, এখানে বলা হয়েছে যে এই টেবিলটাকে ভেঙে P1, P2 এবং P3 তিনটি টেবিলে নিয়ে যেতে হবে। তিনটি টেবিলে নিয়ে গেলে পরে এটা ফিফথ নরমালাইজেশন ফর্মে আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এইটা একটা টেবিল P1, এটা একটা টেবিল P2 এবং এটা একটা টেবিল P3। এখন এই টেবিলটাকে যদি পুনরায় জয়েন দেওয়া হয় তাহলে হয়তোবা এইখানে এই যে জয়েন্টটা এই যে এইখানে যে বিভক্তিটা, সেই বিভক্তিটা জয়েন্ট ডিপেন্ডেবল না এবং এই বিভক্তিটা লসলেস জয়েন্ট, অর্থাৎ এই টেবিল থেকে মূল টেবিলটাকে পুনরুদ্ধার করা সম্ভব। অর্থাৎ তাহলে কি এইভাবে বিভক্ত করাতে এখন এটি ফিফথ নরমালাইজেশন ফর্মকে সাপোর্ট করে। তারপরে আসি সামগ্রিক ডাটাবেজ ডিজাইন প্রক্রিয়া। ডাটাবেজ ডিজাইন প্রক্রিয়াগুলো নিম্নে দেওয়া হলো, সামগ্রিক ডিজাইন প্রক্রিয়া দেওয়া হলো। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো ডাটাবেজের উদ্দেশ্য নির্ধারণ করা, অর্থাৎ ডাটাবেজটি কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, কি কাজে লাগবে সেটা আগে নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে এটি বাকি পদক্ষেপগুলোর জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। অর্থাৎ আগে আমার উদ্দেশ্য এবং লক্ষ্য যদি নির্ধারণ হয়ে যায় সেটার উপর ভিত্তি করে আমি পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারবো। প্রয়োজনীয় তথ্য সন্ধানকরণ এবং সংগঠিতকরণ, অর্থাৎ সেটার উপর ভিত্তি করে, উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমি তথ্য সংগ্রহ করব
এবং সেইগুলোকে সুসংগঠিত করব। যেমন এখানে বলা হচ্ছে ডাটাবেজে যে ধরনের তথ্য রেকর্ড করা প্রয়োজন সেগুলো সংগ্রহকরণ, যেমন পণ্যের নাম, অর্ডার। এভাবে যদি কোনো একটা কোম্পানি হয় তাদের পণ্যের নাম, অর্ডার, আরও বিস্তারিত যত তথ্য জানা প্রয়োজন জানতে হবে। তথ্যগুলো টেবিলগুলোতে ভাগ করতে হবে, অর্থাৎ তথ্যগুলোকে আমি কি কি টেবিলে নিয়ে যাব, কোন টেবিলে কোন তথ্য রাখবো সেটা আমাকে বিভক্ত করতে হবে, সেইভাবে নির্দিষ্ট করতে হবে। পণ্য বা অর্ডার হিসাবে তথ্য আইটেমগুলি বড় সত্তা বা বিষয়গুলোতে ভাগ করুন। প্রতিটি বিষয় যখন একটি টেবিলে তখন একটি টেবিলে পরিণত হবে, অর্থাৎ অবজেক্ট বা বিষয়ের উপর ভিত্তি করে আমি টেবিল তৈরি করব। তারপরে তথ্য বা আইটেমগুলোর কলামে পরিণত করা, অর্থাৎ ওই আইটেমগুলো যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেইগুলো প্রথমে টেবিলে নিয়ে গেলাম। এখন প্রতিটা টেবিলে কি কি আইটেম হবে সেটা নির্দিষ্ট করতে হবে। প্রতিটি টেবিলে কোন কোন তথ্য সংরক্ষণ করতে হবে তা সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি আইটেম টেবিলের একটি কলাম হিসাবে প্রদর্শিত হবে। উদাহরণস্বরূপ কোনো এমপ্লয়ি টেবিলে অন্তর্ভুক্ত থাকতে পারে লাস্ট নেম, হায়ার ডেট এর মতো কলাম। প্রাইমারি কিগুলি নির্দিষ্টকরণ, প্রতিটি টেবিলের প্রাইমারি কি নির্বাচন করতে হবে। প্রাইমারি কিটি একটি কলাম যা প্রতিটি সারি এককভাবে শনাক্ত করার জন্য ব্যবহার হয়। উদাহরণ হতে পারে প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, এগুলা প্রাইমারি কি হিসেবে থাকতে পারে এবং প্রতিটা টেবিলের অবশ্যই একটা প্রাইমারি কি থাকতে হয়। টেবিলের সম্পর্ক স্থাপনকরণ, প্রতিটি টেবিলকে ভালোভাবে দেখতে হবে এবং খুঁজে বের করতে হবে যে এক টেবিলের ডাটার সাথে অন্য টেবিলের ডাটার কোনো সম্পর্ক আছে কিনা। রিলেশনশিপগুলোকে স্পষ্ট করার জন্য টেবিলগুলোতে প্রয়োজনে কলাম যুক্তকরণ বা নতুন টেবিল তৈরিকরণ। ডিজাইন পরিমার্জন করা, এরর খুঁজে বের করার জন্য টেবিল ডিজাইন বিশ্লেষণকরণ। টেবিল তৈরিকরণ এবং নমুনা ডাটার কয়েকটি রেকর্ড যুক্তকরণ। টেবিলগুলো থেকে সঠিক ফলাফল পাওয়া যায় কি না তা দেখা। প্রয়োজন মতো ডিজাইন সামঞ্জস্য বা অ্যাডজাস্টকরণ। ফাইনালি যেটা নর্মালাইজেশন রুলসমূহ প্রয়োগকরণ। টেবিলগুলি সঠিকভাবে কাঠামোবদ্ধ হয়েছে কিনা তা দেখতে ডাটা নর্মালাইজেশন নিয়ম প্রয়োগকরণ। প্রয়োজন মতো টেবিলগুলোতে সামঞ্জস্যকরণ, অর্থাৎ নর্মালাইজেশন নিয়ম অ্যাপ্লাই করে কাঠামোর পরিবর্তন আনা, পরিমার্জন করা, প্রয়োজন মতো টেবিলগুলোকে অ্যাডজাস্ট করা। তো এই হলো আজকের ক্লাস, এই পর্যন্তই। পরিশেষে সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আরেকটি কথা, মাঝে মাঝে ক্লাসে অনেক সময় কিছু কথাবার্তা বাদ পড়ে যায় বা ভুল উচ্চারণ হয়ে যায়, সেটার জন্য সেই জিনিসগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং খেয়াল করার জন্য সকলকে অনুরোধ করছি। আবার ইনশাল্লাহ দেখা হবে ঈদুল আজহার পরে। আজকের মতো তাহলে এখানেই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।